হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা সরল সুদ সম্পর্কে আলোচনা করব। দেখো, সরল সুদ জিনিসটা কি? সরল সুদ হচ্ছে কি, ধরো মনে করো এ নামক কোনো একজন ব্যক্তি আছে, ঠিক আছে? এ নামক কোনো একজন ব্যক্তি আছে, সে বি নামক কোনো একজন ব্যক্তির কাছ থেকে মনে করো সে 100 টাকা ধার করলো, ঠিক আছে? 100 টাকা যখনই ধার করলো, সে ধরো মনে করো 100 টাকাটা সে 2 বছরের জন্য কি করলো, তার কাছে রাখলো, ঠিক আছে? 2 বছরের জন্য সে কি করলো, তার কাছে রাখলো। তখন যখন এ 2 বছর পরে এ ওই বিকে 100 টাকা রিটার্ন করবে, সেই 100 টাকার সঙ্গে সঙ্গে তার আরও কিছু একটা মানে অতিরিক্ত টাকা তাকে দিতে হবে। কেন না, সে যেহেতু 100 টাকা 2 বছর ধরে রেখেছে, তার একটা এক্সট্রা অ্যামাউন্ট 100 টাকার সঙ্গে যোগ করে তাকে ফেরত দিতে হবে। এটাকেই আমরা বলছি সরল সুদ, ঠিক আছে? তো সরল সুদ কীভাবে আমরা নির্ণয় করব? মনে করো যে আমার কাছে যে আসল টাকা, অর্থাৎ কেউ একজন কারো কাছ থেকে ধার নিল, সেই আসল টাকাটাকে আমি মনে করলাম পি। আসল টাকাটাকে কত মনে করলাম না, পি টাকা মনে করলাম। মনে করলাম যে সুদের হার সমান R%। সুদের হার সমান কত না R%। মনে করলাম যে সময় সমান কত না টি বছর, অর্থাৎ টি বছরের জন্য সে কী করলো, টাকাটা ধার নিল টি বছরের জন্য। তাহলে তার যে সুদটা হবে, সুদ আই সমান হবে পি ইন্টু আর ইন্টু টি বাই হচ্ছে 100 হবে, ঠিক আছে? তাহলে সুদ আই সমান কত হবে, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটাই হচ্ছে সরল সুদ বের করানোর ফর্মুলা। এবার দেখো, এখান থেকে আরও কয়েকটা ফর্মুলা বের করানো যেতে পারে। যেমন কি, দেখো এখান থেকে যদি আমি পি বের করতে চাই, তাহলে আমার পি সমান কত বেরোবে, পি সমান বেরোবে 100i বাই আর ইন্টু টি। এটা একটা ফর্মুলা হতে পারে। যদি আমি আর বের করতে চাই, তাহলে 100i বাই কত হবে, বাই হবে পি ইন্টু টি হয়ে যাবে। আবার যদি টি বের করতে চাই, টি সমান কত হবে না 100i বাই কত হবে না হচ্ছে আর ইন্টু কত হয়ে যাবে, পি কিন্তু হয়ে যাবে। তাহলে এই যে তিনটে ফর্মুলা কিন্তু সবগুলো এখান থেকে ডিরাইভ করা হলো। তুমি যদি একটা ফর্মুলা মনে রাখো, তাহলে কিন্তু তোমার এই তিনটে ফর্মুলা কিন্তু অটোমেটিক্যালি তুমি বের করতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো, যেটা আমরা পরবর্তীতে চলে আসবো, ধরো মনে করো একটা উদাহরণ নেওয়া যাক। মনে করো যে এই এ নামক ব্যক্তিটা বি নামক ব্যক্তির কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছে। কত টাকা না 1000 টাকা ধার নিয়েছে। তাহলে এক্ষেত্রে আমার আসল টাকা অর্থাৎ পি এর মান কত হয়ে গেল, পি এর মান হয়ে গেল 1000 টাকা, ঠিক আছে? এবং দেখো সুদের হার কত হলো, ধরো মনে করো আমি সুদের হার বলছি যে 2% সুদের হারে ও ধার নিয়েছে। কত বছরের জন্য না, মনে করো ও 5 বছরের জন্য ধার নিয়েছে। তাহলে এই যে 1000 টাকার ওপরে 2% সরল সুদের হারে 5 বছরের সুদ কত হবে, কি করে বের করব না, সুদ আই সমান আমরা কি জানি, পি আর টি বাই 100, পি আর টি বাই 100। তাহলে পি এর ভ্যালু কত, 1000 টাকা। তাহলে 1000 গুণিতক আর এর মান 2 ইন্টু টির মান 5 বাই কত হবে, 100 হয়ে যাবে। কাটাকাটি যদি করে দেই, তাহলে দেখো 5 2 10, 10 100, তার মানে 100 টাকা কী বেরোলো, 100 টাকা কিন্তু সরল সুদ বেরিয়ে গেল। এবার যদি বলি যে ও 5 বছরে, তাহলে 5 বছর পরে কত টাকা কত টাকা ওকে বিকে পরিশোধ করবে। দেখো আসল ছিল আমার অলরেডি 1000 টাকা, তার সঙ্গে আরও 100 টাকা সুদ যোগ করে ও তাকে 1100 টাকা কিন্তু পরিশোধ করবে, ঠিক আছে? 1100 টাকা কিন্তু পরিশোধ করবে। এটাই তাহলে সরল সুদের কিন্তু মূল কনসেপ্ট এটা, ঠিক আছে? এবারে এখান থেকে কিছু আরও শর্ট ট্রিক বা হচ্ছে কীভাবে আমরা দ্রুত পরীক্ষা করতে পারবো, তার জন্য যে থিওরিগুলো হয় সেগুলো আমরা একটু দেখে নেব। এবারে ধরো মনে করো যে এই যে এ এবং বি ছিল, ধরো মনে করো এ বি এর কাছ থেকে কিছু পরিমাণ টাকা ধার নিয়েছে, ঠিক আছে? মনে করলাম আমি পি টাকা কি করেছে, ধার করেছে। কিন্তু এখন আমি মনে করছি যে সুদের হার যে R% ছিল, সেই R% সুদের হারটা এখন 1 বছরে হচ্ছে না ধরে আমি 6 মাসে হচ্ছে ওটাকে ধরছি, ঠিক আছে? মানে 6 মাস অন্তর ওটা কি হচ্ছে, সরল সুদের আকারে ধার্য করা হচ্ছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার সুদের হারটা কত হয়ে যাবে, সুদের হার সমান হয়ে যাবে R/2। কারণ দেখো এটা তো আমার বাৎসরিক সুদটাকে আমি কত মাসের উপর হিসাব করছি, 6 মাসের ওপরে। তার জন্য সুদের হারটা কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? আর যে টাইমটা দেওয়া ছিল, সেই টাইমটা
গুণিতক হচ্ছে 2 হয়ে যাবে, অর্থাৎ 2t হয়ে যাবে। এরকমভাবে তোমরা বের করতে পারো, ঠিক আছে। এরপরে যেটা যে মেন যে ধারণাটা চলে আসে সেটা হচ্ছে ইনস্টলমেন্ট। সেটা কি? ইনস্টলমেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে ইনস্টলমেন্টস, ঠিক আছে। এবার ইনস্টলমেন্টস ব্যাপারটা কি? ইনস্টলমেন্টস ব্যাপারটার সঙ্গে আমরা মোটামুটিভাবে পরিচিত। আমরা যখন কোথাও ফোন কিনতে যাই সেটা আমরা ইএমআইতে কিনি, বা কোনো গাড়ি কিনতে গেলে সেটাকেও কিন্তু আমরা ইএমআইতে কিনি বা ইনস্টলমেন্টে কিনি। ইনস্টলমেন্ট জিনিসটা কি? ইনস্টলমেন্ট জিনিসটা হচ্ছে, মনে করো রাম নামক কোনো ব্যক্তি ছিল, ঠিক আছে, রাম নামক কোনো ব্যক্তি ছিল, সে রহিমের কাছ থেকে মনে করো সে হচ্ছে পি টাকা ধার নিয়েছে বা এ টাকা ধার নিয়েছে। মনে করো রাম হচ্ছে রহিমের কাছ থেকে এ টাকা ধার নিয়েছে। এবার রাম বলছে আমি এ টাকাটা কীভাবে পরিশোধ করব? না, প্রত্যেক মাসে আমি রহিমকে কিছু কিছু করে টাকা দিয়ে শোধ করব। মনে করলাম ও রহিমকে প্রত্যেক মাসে ও এক্সট্রা করে দিচ্ছে। কত টাকা করে? এক্সট্রা করে দিচ্ছে। এবার এক্সট্রা করে দিয়ে দেখা যাবে সেটা 6 মাস বা 1 বছর পরে গিয়ে টাকাটা শোধ করবে রহিমকে। তাহলে সে 1 বছর ধরে যে রাখলো, শুধুমাত্র যে তাকে এ টাকা দেবে তা তো নয়, তার সঙ্গে কিছু সুদও তো তাকে দিতে হবে। এই যে প্রত্যেক মাসে যে আমরা যে টাকাটা পেমেন্ট করছি অল্প অল্প করে, এটাকেই আমরা বলছি ইনস্টলমেন্ট। এটাকে আমরা কি বলছি? ইনস্টলমেন্ট। এবার যদি মনে করি যে ও এ টাকা ধার নিয়েছিল, ঠিক আছে, এ টাকা ধার নিয়েছিল, তাহলে আসল টাকা আমার কত দাঁড়িয়ে গেল? না, আসল টাকা দাঁড়িয়ে গেল পি টাকা। আসল টাকা কত দাঁড়িয়ে গেল? না, পি টাকা দাঁড়িয়ে গেল, ঠিক আছে। আসল টাকা হয়ে গেল পি টাকা। মনে করলাম কত সুদের হারে ধার নিয়েছে? না, সুদের হার সমান হচ্ছে ক্যাপিটাল আর পার্সেন্ট। মনে করলাম সুদের হার, ঠিক আছে, সুদের হার। মনে করলাম যে ও এন সংখ্যক ইনস্টলমেন্ট দেবে। কতগুলো ইনস্টলমেন্ট দেবে? না, এন সংখ্যক, ঠিক আছে। মনে করো যদি 6 মাস হয় তাহলে এখানে হচ্ছে 6 হয়ে যাবে, যদি 18 মাস হয় তাহলে 18 হয়ে যাবে। তাহলে ইনস্টলমেন্টের পরিমাণ কত? না, এন। ইনস্টলমেন্টের পরিমাণ কত? না, এন, ঠিক আছে। আর প্রত্যেকবারে ও কত করে টাকা দেবে? না, প্রত্যেকবার ও হচ্ছে এক্স টাকা করে দেবে। এক্স টাকা করে কি করবে? পরিশোধ করবে। এক্স টাকা করে পরিশোধ করবে। প্রত্যেকবারে কি করবে? এক্স টাকা করে ও হচ্ছে কি করছে? পরিশোধ করছে, ঠিক আছে, এক্স টাকা করে পরিশোধ করবে। তাহলে সেক্ষেত্রে তার ইনস্টলমেন্টের পরিমাণটা কতটা দাঁড়াবে সেটা একটু দেখে নেওয়া যায়। সেটা বের করতে গেলে আমায় কী বের করতে হবে? না, দেখো টোটাল যে অ্যামাউন্টটা আমার হচ্ছে পি টাকা ছিল, ঠিক আছে, টোটাল যে অ্যামাউন্টটা কত ছিল? পি টাকা ছিল। সেই পি টাকাটা পি ইজিক্যাল টু কত হবে? না, পি ইজিক্যাল টু হবে এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ব্র্যাকেটের মধ্যে এক্স ইন্টু আর ইন্টু 1/100, ঠিক আছে। নেক্সট টার্মটা কী হবে? একই থাকবে, শুধু 1-এর জায়গায় কী বসবে? 2 বসবে, অর্থাৎ এক্স প্লাস এক্স ইন্টু আর ইন্টু 2/100, এবং এইভাবে চলতে থাকবে। পর টার্মটা কত হবে? এক্স প্লাস এক্স ইন্টু আর ইন্টু 3/100। এরম করে করে কত সংখ্যক চলতে থাকবে? না, আমি এনটা ইনস্টলমেন্ট দেবো বলেছি, তার মানে লাস্ট টার্মটা হবে এক্স প্লাস এক্স ইন্টু আর ইন্টু n-1/100। এই পরিমাণ টাকা কিন্তু তাকে ইনস্টলমেন্ট দিয়ে শোধ করতে হবে। এবং এখান থেকে দেখা যাবে তোমাকে পরীক্ষায় পি টাকা বলে দিয়েছে, আর পার্সেন্ট বলে দিয়েছে, আর এক্স টাকা করে বলে দিয়েছে। তাহলে ইনস্টলমেন্ট কটা হবে সেটা বের করতে বলে, বা যে কোনো একটা ভ্যালু দিয়ে আরেকটা ভ্যালু কিন্তু জিজ্ঞেস করে ফেলবে তোমাকে, ঠিক আছে, আরেকটা ভ্যালু কিন্তু জিজ্ঞেস করে ফেলবে। এবারে দেখো আমরা চলে আসছি শর্ট ট্রিকগুলোতে, ঠিক আছে, কীভাবে শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারবো। ধরো মনে করো আমি মনে করছি, দেখো ফার্স্ট যে আমার শর্ট ট্রিকটা রয়েছে, মনে করো 1 নম্বর যে শর্ট ট্রিকটা রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো মনে করছি আমি যে কিছু পরিমাণ টাকা, ঠিক আছে, কিছু পরিমাণ টাকা টি বছরে হচ্ছে মনে করো এন গুণ হয়ে যাচ্ছে। কত গুণ হয়ে যাচ্ছে? টি বছরে এন গুণ হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারেস্টটা কত হবে, মানে সুদের হার কত হবে সেটা বের করব। মানে ধরো আমি বলছি যে এ পরিমাণ টাকা, ঠিক আছে, এ পরিমাণ টাকা টি বছর পরে, মনে করো আমি টি বছর পরে ধরে নিচ্ছি, টি বছর পরে এন গুণ হয়ে যায়। টি বছর পরে কত গুণ হয়ে যায়? এন গুণ হয়ে যায়, ঠিক আছে। তাহলে সুদের হার কত? তাহলে সুদের হার কত তোমাকে ধরো নির্ণয় করতে বলেছে। সুদের হার কত নির্ণয় করতে বলেছে। ফর্মুলা কী হয়? ফর্মুলা হচ্ছে আর সমান কত হয়? 100 ইন্টু n-1/t%, ঠিক আছে, এটা হচ্ছে এর ফর্মুলা। কীভাবে এসছে সেটা একটু বলে দিই। দেখো কীভাবে এসছে, আমি ধরো মনে করলাম যে আমার কাছে আসল কত ছিল? এ পরিমাণ টাকা। তাহলে
এ পরিমাণ টাকা টি বছরে এন গুণ হচ্ছে, টি বছরে কত গুণ হচ্ছে, এন গুণ হচ্ছে। তার মানে আমার ফর্মুলা কি, পি আর টি বাই 100 সমান হচ্ছে কি সুদ, এটা আমরা আগে বলেছি। তাহলে আসল টাকাটা কত, আসল টাকাটা হচ্ছে এ পরিমাণ টাকা। তাহলে পি এর মান 1 গুণিতক আর এর মান আর গুণিতক টিটা তো আমার ক্যাপিটাল টি বলে দিয়েছে, লিখে ফেললাম বাই 100 সমান। দেখো এবারে সূত্রটা বের করতে হবে। এবার এ পরিমাণ টাকা টি বছরে কত গুণ হচ্ছে, এন গুণ হচ্ছে, মানে টি বছর পরে সুদ আসল মিলে হচ্ছে এন এ পরিমাণ হচ্ছে। এখান থেকে যদি আমি এটা বাদ দিই তবেই আমি কি পাবো, সুদ প্লাস আসল থেকে আসলটা বাদ দিলে তবেই আমি সুদ পাবো। তাহলে এটা সমান কত হয়ে যাবে, এন এ মাইনাস হচ্ছে এ। এবার এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, দেখো ওপরে আসছে এ আর টি বাই 100 সমান কত আসবে, এখান থেকে তুমি এ কমন নাও, এ কমন নিলে দেখো এন মাইনাস 1 থাকছে, এ ক্যান্সেল আউট হলো। তাহলে আর সমান দেখো 100 ওপারে গিয়ে গুণ হবে, তার মানে এন মাইনাস 1 ইন্টু 100 বাই কত হয়ে যাবে, বাই হচ্ছে টি হয়ে যাবে। এই ফর্মুলাটা তোমাকে শর্ট এখানে দেওয়া আছে। তাহলে যদি ফর্মুলা মনে রাখো তাহলে এই জিনিসটা আর করার দরকার নেই। বুঝতে পারলে আশা করি। ঠিক আছে, চলে আসছি দেখো পরের, আমাদের হচ্ছে পরের শর্ট ট্রিকে। ঠিক আছে, পরের শর্ট ট্রিকে চলে আসি। দেখো টেকনিক নম্বর 2। ঠিক আছে, টেকনিক নম্বর কত, 2, 2 নম্বর টেকনিক। 2 নম্বর টেকনিক কী বলছে, 2 নম্বর টেকনিকটা একটু দেখে নেওয়া যাক। কী বলছে যে মনে করো কিছু পরিমাণ অর্থ এন গুণ T1 বছরে, ধরো T1 বছরে কিছু পরিমাণ অর্থ, T1 বছরে কিছু পরিমাণ অর্থ ধরো মনে করো এন গুণ হয়ে গেছে, কত গুণ হয়ে গেছে, এন গুণ হয়ে গেছে। আবার মনে করছি যে টি টু বছরে ওই টাকাটাই আবার কত গুণ হয়ে গেছে, না এম গুণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, বা এভাবে বলতে পারে যে T1 বছরে কোনো একটা টাকা এন গুণ হয়েছে, তাহলে এম গুণ হতে গেলে কত সময় লাগবে। তাহলে T2 সমান কি বেরোবে, T2 সমান বেরোবে এম মাইনাস 1 বাই এন মাইনাস 1 ইন্টু হচ্ছে T1। ঠিক আছে, একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক। দেখো মনে করো যে কিছু একটা পরিমাণ টাকা, ঠিক আছে, একটা হচ্ছে কিছু পরিমাণ টাকা, ধরো আমি লিখে দিচ্ছি এখানে যে কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে, কত সুদের হার আমার বলা নেই, নির্দিষ্ট সুদের হারে 5 বছরে হচ্ছে দ্বিগুণ হয়। ঠিক আছে, 5 বছরে কি হয় না দ্বিগুণ হয়ে যায়, 5 বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে ওই পরিমাণ টাকা কত বছরে 8 গুণ হবে, কত বছরে 8 গুণ হবে। তাহলে দেখো ফর্মুলা যদি খেয়াল করো তাহলে T2-র মানটা আমাকে বের করতে বলছে। তাহলে T2 সমান এম মাইনাস 1 গুণ এম মাইনাস 1, এম এর মান কত, না এম এর মান হচ্ছে 8, তাহলে 8 মাইনাস 1 ডিভাইডেড বাই এন মাইনাস 1, এন এর মান কত, না হচ্ছে দ্বিগুণ বলেছে মানে এন এর মান 2, তাহলে 2 মাইনাস 1 ইন্টু কত হবে T1 এর ভ্যালু কত, 5 বছর, তাহলে গুণিতক কত হয়ে গেল 5। তার মানে 8 থেকে 1 গেলে 7, গুণিতক কত হবে 5, নিচে তো 1 আসছে, তার মানে কত উত্তর হচ্ছে 35 বছরে কিন্তু কি হচ্ছে, ওটা কিন্তু দ্বিগুণ হচ্ছে। কত বছরে দ্বিগুণ হচ্ছে, 35 বছরে কিন্তু দ্বিগুণ হচ্ছে। এবারে এই শর্ট ফর্মুলা যদি না জানো তাহলে তোমাকে কত বড় করতে হবে, দেখো কিভাবে করবে। তাহলে মনে করলাম আমার কাছে পি টাকা ছিল, ঠিক আছে, সেটা দ্বিগুণ হচ্ছে কত বছরে, 5 বছরে, দ্বিগুণ হচ্ছে কত বছরে, 5 বছরে। তাহলে পি টাকা, তাহলে মনে করলাম সুদের হার R%, সময় কত 5 বছর, বাই হচ্ছে 100 সমান দ্বিগুণ হচ্ছে মানে 2p হচ্ছে, তাহলে 2p হচ্ছে, তাহলে সুদের পরিমাণ কত হবে, আসল মাইনাস হচ্ছে সুদ মাইনাস হচ্ছে আসল, তাহলে 2p মাইনাস পি। এখান থেকে দেখো কী বেরোবে যে পি ইন্টু আর ইন্টু 5/100 সমান শুধু পি বেরোবে, পি ক্যান্সেল আউট করো, তাহলে এখান থেকে দেখো আর সমান কত বেরোবে, না 100/5, এখান থেকে সুদের হার বেরোবে কত 20%। এবার এই সুদের হারটাকে পরের বারে বসাতে হবে, তার মানে আসল টাকা পি টাকা, মনে করলাম সুদের হার কত বেরিয়েছে 20%, তাহলে 20 গুণিতক সময় লাগবে, মনে করলাম টি সময় লাগবে বাই 100 সমান দেখো 8 বছর 8 গুণ হবে বলেছে, 8 গুণ হবে বলেছে মানে সুদে আসলে মিলে 8p হবে, তাহলে সেখান থেকে আসলটা বাদ দিলে আমি সূত্রটা পাবো। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি যে 20 5 100 করে দাও, তাহলে
পিটি বাই 5 সমান 7p পাবো। পিপি ক্যান্সেল করো, এখান থেকে তোমার টি সমান 7 5 কত বেরোবে, 35 বছর কিন্তু বেরোবে। তাহলে এত লং প্রসেস যদি করতে না চাও তাহলে তোমাকে এই শর্ট ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। এই শর্ট ফর্মুলা মনে রাখলে সঙ্গে সঙ্গে কিন্তু তুমি ডাইরেক্ট এভাবে করে দিতে পারবে। এইটুকুতে তোমার হচ্ছে কাজ মিটে যাবে, এত বড় করার আর দরকার পড়বে না। চলে আসছে দেখো 3 নম্বর শর্ট ট্রিকে। ঠিক আছে, 3 নম্বর শর্ট ট্রিক কী বলছে? 3 নম্বর শর্ট ট্রিক বলছে যে কোনো একটা টাকা মনে করো হ্যাঁ R1 সুদের হারে n গুণ হয়েছে, ঠিক আছে, বা R1 হয়তো কোনো একটা টাকা আসল টাকা n গুণ হয়েছে কত সুদের হারে, না R1% সুদের হারে n গুণ হয়েছে। তোমাকে বলে দিল ওই টাকাটা m গুণ হতে গেলে কত সুদের পার্সেন্টেজ কত হতে হবে। মনে করো আমি R2 মনে করলাম, তাহলে ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে R2 সমান m-1 বাই n-1, ঠিক আছে, ইন্টু হচ্ছে R1। দেখো যদি খেয়াল করো এই যে ওপরের ফর্মুলাটা আমি লিখেছিলাম এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা পুরো সেম, শুধু T2 T1 ছিল, এখানে R2 R1। তাহলে এটাও একটা কিন্তু ফর্মুলা। এখান থেকেও অঙ্ক আমরা করে দেখাতে পারি, তোমরা দেখে নিতে পারো, এরকম একটা শর্ট ফর্মুলা কিন্তু করা যায়। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট যেটা শর্ট ফর্মুলা বলছে আমাদের 4 নম্বরে যে শর্ট ফর্মুলাটা হবে সেটা একটু দেখে নাও। 4 নম্বরে শর্ট ফর্মুলা কি বলছে, যে মনে করো যে কোনো একটা আসল টাকা, মনে করো যে আমার কাছে পি আসল টাকা আছে, ঠিক আছে, সেই পি আসল টাকাটা টি সময়ে, কত সময়ে, না টি সময়ে কত হচ্ছে, না হচ্ছে A1 পরিমাণ সুদ আসল মিলে আর কি, ঠিক আছে, সুদ আসল মিলে, হ্যাঁ সুদ প্লাস আসল মিলে সেটা মনে করো A1 টাকা হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? A1 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কত পার্সেন্ট সুদের হারে, না সুদের হার মনে করো R1%। কত পার্সেন্ট, না সুদের হার সমান R1%। তাহলে কি বললাম, পি পরিমাণ টাকা টি সময়ে R1% সুদের হারে কত হচ্ছে, সুদ প্লাস আসল মিলে A1 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলতে পারে যে ওই একই পরিমাণ টাকা R2% সুদের হারে, R2% সুদের হারে, হ্যাঁ ওই একই সময়ে কত গুণ হতে পারে, ঠিক আছে, কত সময় লাগতে পারে। ঠিক আছে, মানে কি বললো যে ওই পি পরিমাণ টাকা, ঠিক আছে, ওই একই সময়ে, ঠিক আছে, ওই একই সময় বলছি, ওই একই সময় ধরো টি সময়ে R2% হারে সুদ প্লাস আসল মিলে মনে করো A2 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে আমাকে সময় বের করতে বলতে পারে বা আসল বের করতে বলতে পারে। যদি আসল বের করতে বলে পি সমান সূত্র কী হবে, না A2 R1, ঠিক আছে, মানে লাস্টের সুদ প্লাস আসল তার সঙ্গে হচ্ছে প্রথমটার সুদের হার গুণ, A2 R1 মাইনাস A1 R2 বাই R1 মাইনাস R2, এটা হচ্ছে আমার কি বেরিয়ে যাবে, আসল টাকা। যদি আমাকে সময় বের করতে বলে তাহলে টি সমান হবে, ফর্মুলা কি হবে, A1 মাইনাস A2 বাই A2 R1 মাইনাস A1 R2 ইন্টু কত হয়ে যাবে, 100 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা চলে গেল। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের যে শর্ট ট্রিকটা আছে সেটা একটু বলি। নেক্সট যে শর্ট ট্রিকটা আছে, মনে করো নেক্সট যে শর্ট ট্রিক আমাদের কত নম্বর, 5 নম্বর শর্ট ট্রিক। ঠিক আছে, দেখো 5 নম্বর যে শর্ট ট্রিকটা আছে সেটা কি একটু দেখে নাও। 5 নম্বর শর্ট ট্রিক কী বলছে, 5 নম্বর শর্ট ট্রিক তোমাকে বলছে যে মনে করো যে সরল সুদের হারে, ঠিক আছে, P1 টাকা, ঠিক আছে, P1 টাকাটা T1 সময়ে এবং R1 সুদের হারে, ঠিক আছে, তাহলে P1 টাকা T1 সময়ে R1 সুদের হারে, ঠিক আছে, I1 হয়ে যায়। কত হয়ে যায়, I1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে অন্য একটা P2, অন্য পরিমাণ একটা টাকা P2 টাকাটা, ঠিক আছে, T2 সময়ে মনে করো যদি হচ্ছে R2 সুদের হারে যদি I2 হয়ে যায়, সেক্ষেত্রে এদের মধ্যে যে ডিফারেন্সটা হবে, অর্থাৎ সরল সুদের যে অন্তরটা হবে সেটা কি হবে, না I2 মাইনাস I1, সরল সুদের অন্তর কত হবে, I2 মাইনাস I1 সমান হবে P2 R2 T2 মাইনাস P1 R1 T1 বাই কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে কি বললাম, যে P1 পরিমাণ টাকা R1 সুদের হারে T1 সময়ে তার সরল সুদ কত হচ্ছে I1, ঠিক আছে, সরল সুদ কত হচ্ছে I1। সিমিলারলি P2 টাকা R2 সুদের হারে T2 সময়ে তার সরল সুদ হচ্ছে I2। তাহলে এদের মধ্যে যে সরল সুদের অন্তরটা পাওয়া যাবে I2 মাইনাস I1টা, সেটা কার সঙ্গে সমান হবে, P2 R2 T2 মাইনাস P1 R1 T1 বাই 100।
100-এর সঙ্গে কী হয়ে যাবে, সমান কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো চলো একটা অঙ্ক দেখে নেওয়া যাক। ধরো মনে করো আমি একটা অঙ্ক বলছি যে ধরলাম আমি যে কোনো পরিমাণ একটা টাকা আমার কাছে রয়েছে। ঠিক আছে, সেই যে টাকাটা ধরো মনে করো যে কোনো পরিমাণ একটা টাকা রয়েছে, সেই টাকাটা ধরো পি টাকা রয়েছে, সেই পি টাকা, ঠিক আছে, হ্যাঁ, পি টাকাটা 5% সুদের হারে 5% সুদের হারে 5% সুদের হারে 4 বছরের ও 3 বছরের সরল সুদের অন্তর যদি 42 টাকা হয় তাহলে মনে করো আসল টাকা তোমাকে বের করতে বলছে। তাহলে পি এর মান কত তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে পি এর মান জিজ্ঞেস করছে। দেখো I2 মাইনাস I1 এর মান কত দেওয়া আছে, 42। তাহলে 42 সমান, ঠিক আছে, 42 সমান। দুক্ষেত্রেই আমার দেখো এখানে দেখো আমি P1 P2 বলছিলাম, কিন্তু এখানে তো আমার একই টাকা আছে। তাহলে কত লিখবো, পি গুণিতক, দেখো সুদের হারও সেম, R2 R1 এর মানও কিন্তু 5। তাহলে পি গুণিতক 5 ইন্টু 4 বছর মাইনাস পি গুণিতক 5 ইন্টু কত, 3 বছর, বাই কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশান করি, দেখো 42 সমান 4 5 20 পি মাইনাস 5 3 15 পি, ঠিক আছে, বাই কত হবে, 100। তাহলে দেখো 20 পি থেকে 15 পি বাদ গেলে 5 পি, তাহলে 5 পি সমান 42 ইন্টু কত হবে, 100। তাহলে পি সমান কত বেরোবে, 42 ইন্টু 100 বাই হচ্ছে 5 বেরোবে। 5 দিয়ে কেটে দাও 20 হবে, তাহলে 2 2 4, 2 4 8, তাহলে 840 টাকা কিন্তু তোমার আসল টাকাটা ছিল। ঠিক আছে, তাহলে আশা করি এই ফর্মুলাটা বুঝতে পারলে এবং এখান থেকে অঙ্কটাও কিন্তু বুঝতে পারলে তোমরা। ঠিক আছে, তারপরে দেখো যে আমাদের যে শর্ট ট্রিকটা রয়েছে সেটা সম্পর্কে বলি। তারপরে যে শর্ট ট্রিক রয়েছে সেটা হচ্ছে আমাদের 6 নম্বর শর্ট ট্রিক। ঠিক আছে, 6 নম্বর যে শর্ট ট্রিক রয়েছে সেটা দেখো কি বলছে, সেটা বলছে যে কোনো একটা আসল টাকা, ঠিক আছে, মনে করো আমার কাছে পি পরিমাণ একটা আসল টাকা ছিল, সেই আসল টাকাটার 1/x অংশ, মনে করো 1/x অংশ যদি R1% সুদের হারে, ঠিক আছে, R1% সুদের হারে যদি দেওয়া থাকে, ঠিক আছে, মানে বলছে আমার কাছে কিছুটা টাকা ছিল, তার 1/x অংশ R1% সুদের হারে খাটছে, ঠিক আছে, আর ওই টাকাটারই আবার মনে করো 1/y অংশ কত সুদের হারে খাটছে না, R2% সুদের হারে খাটছে, ঠিক আছে, ওই টাকাটারই আরেকটা অংশ 1/z অংশ মনে করো কত সুদের হারে খাটছে, R3 সুদের হারে খাটছে, ঠিক আছে। তাহলে আমার সুদটা কত হবে 1 বছরের জন্য, ঠিক আছে, সুদটা কত হবে, তাহলে সুদটা হবে সমান, সুদের যে সূত্রটা বেরোবে সেটা হচ্ছে কি করে বের করবো, সেটা হচ্ছে নর্মাল যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে P = I × 100 ডিভাইডেড বাই R1/x প্লাস R2/y প্লাস R3 বাই কত না জেড, ঠিক আছে, R3/z। এবার আইটাকে যদি এখানে নিয়ে চলে আসো তাহলে এটাও এর সঙ্গে পি গুণ হয়ে নিচে 100 দিয়ে ভাগ করে দেবে, তাহলে এখান থেকেও কিন্তু এটা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা শর্ট ট্রিক চলে গেল। মোটামুটি দেখো আমাদের সরল সুদে কিন্তু এই কটা মোটামুটি শর্ট ট্রিক ছিল। নেক্সট ক্লাসে কিন্তু আমরা এর হচ্ছে অঙ্কগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, আর তোমরা যদি এরকম অঙ্কের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।